হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুক্ত পাঠশালা। আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক পরীক্ষা 2017-তে যে সমস্ত অঙ্কের প্রশ্নগুলো এসেছিলো সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবারে স্বাভাবিকভাবে দেখো, এটা 90 নম্বরের একটা কোশ্চেন পেপার, সেহেতু একটা ভিডিও যদি আমি করতে চাই তাহলে সেই ভিডিওটা বড় হয়ে যাবে। তো প্রথম পার্টে আমরা 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব এবং নেক্সট পার্টে আমরা কিন্তু বড় কোশ্চেনগুলো আলোচনা করব। আর এভাবে কিন্তু ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোলেরও ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে। তো যদি তোমরা মাধ্যমিকের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, দেখবে সেটা তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, আমাদের 2017-তে মাধ্যমিকে যে কোশ্চেনগুলো এসেছিলো, ফার্স্ট কোশ্চেন যেটা বলছে দেখো, একের দাগের বলছে কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত। ঠিক আছে, তাহলে কি বলছে না, আসল আছে, এটা হচ্ছে একের দাগের ফার্স্ট অঙ্কটা। ঠিক আছে, কি বলছে যে আসল ও বার্ষিক সুদ। ঠিক আছে, তাহলে আসল অনুপাত কি বলছে, বার্ষিক সবৃদ্ধি মূল। ঠিক আছে, সবৃদ্ধি মূল এর অনুপাত কত বলছে, 25:28। ঠিক আছে, 25:28 হলে বার্ষিক সুদের হার কত। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে যে সবৃদ্ধি মূল বলছে, সবৃদ্ধি মূল কথার অর্থ হচ্ছে যে সুদ আর আসল মিলে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার আসলটা কত, না আসলটা আমার হচ্ছে 25x, আর সবৃদ্ধি মূল আমি ধরে নিচ্ছি কত, 28x। ঠিক আছে, তাহলে আসল বেরিয়ে গেল, সবৃদ্ধি মূল বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এবারে জিজ্ঞেস করছে তাহলে বার্ষিক সুদের হার কত। ঠিক আছে, তাহলে বার্ষিক সুদের হার কত হবে। দেখো, নর্মালি আমরা জানি, যদি আমি সরল সুদের সূত্র আমি বসাই, তাহলে আমাদের সূত্র কি হয়, P/100 সমান হচ্ছে আই, যেখানে পিটা হচ্ছে আসল টাকা, আরটা সুদের হার, টিটা হচ্ছে সময়, আইটা হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। ঠিক আছে, তাহলে আসল আমার কত, 25x, তাহলে 25x গুণিতক আর এর মান আমাকে বের করতে হবে। টি কত, না 1 বছরের জন্য, ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু সুদ কত, না সুদ হচ্ছে শুধু হচ্ছে আমাদের আই, ইন্টারেস্ট। কিন্তু দেখো, এখানে আমাকে সুদ প্লাস আসল মিলে কত দিয়েছে, 28x, তার মধ্যে আসল কত, 25x, তাহলে সুদ আমি কত পেয়েছি, 28x মাইনাস 25x, তার মানে আমি 3x পরিমাণ কি পেয়েছি, সুদ পেয়েছি। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, দেখো এক্স আর এক্স ক্যান্সেল আউট হলো। ঠিক আছে, 25 4 100, তাহলে এখান থেকে দেখো আর সমান কত বেরোবে, 4 3 12%। ঠিক আছে, তাহলে 12% কিন্তু তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 2 দাগের কোশ্চেন কি বলছে, কোশ্চেন নম্বর 2 বলছে দেখো যে কোন শর্তে ax² প্লাস bx প্লাস সি ইজিক্যাল টু 0 এই সমীকরণের একটি বীজ শূন্য হবে। তো একটি বীজ শূন্য হবে কোন শর্তে, না যদি আমার সিটা 0-র সঙ্গে সমান হয়ে যায়, অর্থাৎ সি ইজিক্যাল টু 0 যদি হয়ে যায়, তাহলে আমার কি হবে, একটা বীজ শূন্য হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে তোমার কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি দেখো 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন আমায় কি বলছে, 3 নম্বর কোশ্চেন বলছে দেখো বলছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে। তাহলে দুটি বৃত্ত আছে, পরস্পরকে ছেদও করছে না, স্পর্শ করছে না, তাহলে চিত্রটা কেমনভাবে হতে পারে, মনে করো এই একটা আমার বৃত্ত রয়েছে আর এখানে একটা বৃত্ত রয়েছে, পরস্পর ছেদও করেনি, স্পর্শও করেনি, তাহলে সাধারণ স্পর্শক আমি কীভাবে আঁকতে পারবো। দেখো, প্রথম কথা, এরকম একটা সাধারণ স্পর্শক হতে পারে, এখান থেকে একটা সাধারণ স্পর্শক হতে পারে, আর একটা এইভাবে স্পর্শক হতে পারে, আর এইভাবে স্পর্শক হতে পারে, তার মানে কটা হয়ে গেল, 4টে কিন্তু স্পর্শক হয়ে গেল। ঠিক আছে, তাহলে 4টে স্পর্শক আমার পাওয়া কিন্তু সম্ভব, তাহলে অপশন নম্বর ডি হয়ে যাবে তোমার কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি আমরা 4 নম্বর কোশ্চেনে। দেখো 4 নম্বর কোশ্চেন কি বলছে, 4 নম্বর কোশ্চেন বলছে যে সাইন থিটা সমান কস থিটা হলে 2 থিটা এর মান কত। দেখো কি বলছে যে সাইন থিটা ইজিক্যাল টু হচ্ছে কস থিটা হলে 2 থিটার মান কত আমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা, একটা সেই সাইন কস ট্যানের যদি টেবিলটা তোমাদের মনে থাকে, তাহলে সাইন থিটার কস থিটার মান কখন সমান হয়, না থিটা সমান যখন 45 ডিগ্রি হয় তখন সাইন থিটা আর কস থিটার মান সমান হয়। সাইন 45 ডিগ্রির মান 1/√2, কস 45 ডিগ্রির মানও কিন্তু 1/√2, তাহলে থিটা সমান কত হচ্ছে 45 ডিগ্রি। তাহলে থিটা সমান যদি 45 ডিগ্রি হয়, 2 থিটা সমান কত হবে, 45 2 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে তোমার এখানে সঠিক উত্তর, অর্থাৎ অপশন নম্বর ডি কিন্তু হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, চলে আসছি আমরা কোশ্চেন নম্বর 5-এ। ঠিক আছে, দেখো কোশ্চেন নম্বর 5। ঠিক আছে, কোশ্চেন নম্বর 5 করার আগে এর বোর্ডটা একটু পরিষ্কার করে নিই, তারপরে আমরা কোশ্চেন নম্বর 5 সম্পর্কে আলোচনা করব। দেখো চলে আসছি আমরা
কোশ্চেন নম্বর 5, ঠিক আছে। কোশ্চেন নম্বর 5 কি বলছে দেখো, খেয়াল করো। কোশ্চেন নম্বর 5 বলছে যে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে? তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধকেও দ্বিগুণ করেছে আর উচ্চতাকেও দ্বিগুণ করেছে। তাহলে দেখো, আমি যদি ধরে নেই যে আমার কাছে এরকম একটা শঙ্কু আছে, ঠিক আছে, এরকম একটা শঙ্কু আছে যার ভূমির ব্যাসার্ধ কত না আর উচ্চতা কত না এইচ, ঠিক আছে। তাহলে প্রাথমিক ক্ষেত্রে এর আয়তন কত হবে না, V1 সমান, সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক হয়, ঠিক আছে। এবারে কি বলছে যে ডবল করে দেওয়া হয়েছে, মানে আরটা এখন 2r হয়ে গেছে, এইচটা কত হয়ে গেছে, 2h হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমার যে দ্বিতীয় ক্ষেত্রে আয়তনটা বেরোবে 1/3 পাই আর স্কোয়ার, মানে এখন কত হবে 2r এর হোল স্কোয়ার, তার মানে কত হয়ে যাবে 4r স্কোয়ার। আর এইচ যেটা ছিল সেটা 2h হয়ে গেছে, তার মানে ইন্টু কত হবে 2h। তার মানে দেখো, এটাকে আমি এমনভাবে লিখতে পারি 4 2 8কে সামনে বের করে দাও, তাহলে কত পড়ে থাকবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার দেখি 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে V1, তাহলে 8 গুণিত কত হয়ে গেল V1। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আয়তনটা প্রথম আয়তনের কত গুণ হয়ে যাবে, 8 গুণ কিন্তু হয়ে যাবে। তাহলে তোমার এখানে সঠিক উত্তর কত হবে, সঠিক উত্তর সরি তাহলে এই কোশ্চেন নম্বর 5-এর তোমার সঠিক উত্তর কোনটা হবে না, কোশ্চেন নম্বর 5-এর সঠিক উত্তর হবে অপশান ডি, ঠিক আছে। চলে আসছি দেখো 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, কোশ্চেন নম্বর 6 বলছে যে 2 8 2, সংখ্যাগুলো লিখে ফেলি, 2 8 2 3 8 5 5 9 5 6 সংখ্যাগুলির মধ্যমা কত? দেখো, সংখ্যাগুলির মধ্যমা বের করার জন্য সংখ্যাগুলোকে প্রথমে আমাকে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। তাহলে ছোট থেকে যদি বড় সাজিয়ে আমি কি পাচ্ছি দেখো, 2, 2 পেলাম, তাহলে 2 2 হয়ে গেল, তারপরে আসবে 3 হয়ে গেল, তারপরে দেখো কত আছে 5 আছে, 5 এলো, তারপরে 6 এলো, ঠিক আছে, আচ্ছা দুটো 5 আছে, তার মানে দুটো 5, তারপরে কত এলো 6, ঠিক আছে, তারপরে আসবে দেখো 7 নেই, 8 আছে দুবার, তাহলে 8 8 আর কত হলো 9। তাহলে কটা সংখ্যা হচ্ছে গুণে ফেলো, দেখো 1 2 3 4 5 6 7 8 9টা সংখ্যা হচ্ছে, তাহলে এন এর মান কত না 9। যেহেতু এটা হচ্ছে 9টা বিজোড় সংখ্যা পাওয়া যাচ্ছে, তাহলে মধ্যমানটা কত হবে, মধ্যমানটা ঠিক 4-এর পরের সংখ্যাটা হবে, তাহলে মানে পঞ্চমতম পদটা হবে। তাহলে 1 2 3 4, পঞ্চমতম পদে কত রয়েছে 5 রয়েছে, তাহলে মধ্যমান কত হয়ে যাবে 5, অর্থাৎ অপশান ডি কিন্তু হয়ে যাবে তোমার সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে দেখো, এই পর্যন্ত আমরা একের দাগের 6টা কোশ্চেন কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেললাম। চলে আসবো আমরা 2-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 2-এর দাগের কোশ্চেন প্রথমে সরি 2-এর দাগের প্রথমের কোশ্চেন কি বলছে, বলছে কোনো মূলধন বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। তাহলে কোনো একটা মূলধন অর্থাৎ আসল টাকা আমি নিয়েছি, তার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কত বছরে দুটোর সমান হবে। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি সুদ কী হয়, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর যে আসলটা পাই তার তো সুদ পাই, সেই সঙ্গে এক বছরে যে সুদটা হয় সেই সুদটাও আবার আসলে পরিণত হয়ে যায়, অর্থাৎ সুদের আবার সুদ পাওয়া যায়। তাহলে কত বছরে সেটা সমান হতে পারে, অবভিয়াসলি সেটা 1 বছরে হবে, ঠিক আছে, 1 বছরে তোমার সরল সুদও যা হবে চক্রবৃদ্ধি সুদও তাই হবে। তাহলে 2-এর দাগের একেরটা উত্তর হয়ে যাবে কত না 1 বছর, ঠিক আছে, 1 বছর। চলে আসছি 2-এর দাগের কোশ্চেনে। 2-এর দাগের কোশ্চেন কি বলছে, 2-এর দাগের কোশ্চেন বলছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের বি স্কোয়ার মাইনাস 4ac, আচ্ছা এটা বি স্কোয়ার সমান 4ac, আচ্ছা বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হলে বীজদ্বয় বাস্তব ও ড্যাশ হবে, বীজদ্বয় কী হবে, বাস্তব ও সমান হবে। দেখবে দ্বিঘাত সমীকরণের 3টে সূত্র ছিল, ওখান থেকে এটা ডাইরেক্ট কোশ্চেন করেছে। 3 নম্বরে দেখো কোশ্চেন কি বলছে, 3 নম্বরে কোশ্চেন বলছে যে দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি ড্যাশ হবে। তাহলে দৈর্ঘ্যের পরিমাপ যদি সমানুপাতিতে থাকে তাহলে ত্রিভুজগুলি অবশ্যই কী হবে, তোমার সদৃশ হয়ে যাবে। তাহলে উত্তর কী হয়ে যাবে না সদৃশ, ঠিক আছে, সদৃশ ত্রিভুজ হয়ে যাবে। চলে আসছি কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4 কি বলছে, বলছে যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1/x। কি বলছে, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1/x হলে কি জিজ্ঞেস করছে, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু কত। তাহলে এটাকে আমি এভাবে ভাঙতে পারি, cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে cos স্কোয়ার থিটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা,
তাহলে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইন্টু কত হবে কস স্কয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। এবার দেখো কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটার ভ্যালু কত 1/x, আর আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয় 1 হয়, তাহলে 1 গুণিতক কত হবে 1/x, তার মানে এর ভ্যালুটাও কত বেরোবে 1/x কিন্তু বেরোবে। তাহলে এক্ষেত্রে তোমার সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হয়ে যাবে 1/x, ঠিক আছে। দেখো তারপরে বলছে কোশ্চেন নম্বর 5, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কত। দেখো কোশ্চেন নম্বর 5 বলছে একটা নিরেট অর্ধগোলক নিয়েছে, অর্ধগোলকের চিত্র কেমন হয়, এরকম একটা অর্ধগোলক হয়, তাহলে সমতল কটা থাকে, এই নিচের তলটাই সমতল হয়, তাহলে সমতলের সংখ্যা কটি হবে, একটি কিন্তু সমতলের সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বোর্ডটা মুছে নেওয়া যাক, তারপরে আমরা 6 নম্বর কোশ্চেনে চলে আসবো, ঠিক আছে। চলে আসছি আমরা 6 নম্বর কোশ্চেনে, ঠিক আছে। দেখো 6 নম্বর কোশ্চেন কি বলছে, 6 নম্বর কোশ্চেন বলছে দেখো ভিআই, 6 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে x1 x2 x3 xn এই n সংখ্যক সংখ্যার গড় যদি x বার হয় তাহলে kx1 kx2 kx3 kxn এর গড় সংখ্যা কত হবে। তাহলে দেখো যে সংখ্যাগুলো দেওয়া আছে তার গড় কত দেওয়া আছে x বার, এবার নতুন যে সংখ্যাগুলো পেয়েছি প্রত্যেকটার সঙ্গে k গুণ আছে, তার মানে গড়ের সঙ্গে তোমার কি গুণ হবে k গুণ হয়ে যাবে, তাহলে গড় কত হয়ে যাবে k x বার কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা 2 এর দাগের কোশ্চেনগুলো কিন্তু 6টা কোশ্চেন শেষ করে ফেললাম। তাহলে চলে আসবো এবার আমরা 3 এর দাগের কোশ্চেনে, সত্য মিথ্যা নির্বাচন, ঠিক আছে। দেখো 3 এর দাগের কোশ্চেন কি বলছে, দেখো 3 এর দাগের 1 এর দাগে বলছে কোশ্চেন কি বলছে যে এ 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 2000 টাকা 20,000 টাকা দিল, এ 1000 টাকা দিয়েছে দিয়ে ব্যবসা শুরু করেছে, বি কি করেছে 20,000 টাকা দিয়েছে কিন্তু 6 মাস পরে দিয়েছে, তাহলে বলছে যে বৎসরান্তে তাদের লাভ্যাংশের পরিমাণ সমান হবে কিনা। দেখো এটা কিন্তু সত্য হবে, কেন তোমাকে আমি করে দেখাচ্ছি। তাহলে এ কত টাকা দিয়েছে, এ টাকা দিয়েছে দেখো 10,000 টাকা দিয়েছে, আর আমার বি কত টাকা দিয়েছে, বি দিয়েছে 20,000 টাকা। এবার 10,000 টাকাটা কতদিন কেটেছে 12 মাস কেটেছে, এ 6 মাস পরে দিয়েছে, তার মানে এর টাকাটা শুধুমাত্র 6 মাস কেটেছে। তাহলে এদের মূলধনের অনুপাত যদি আমি বের করি দেখো দেখো প্রথমত তো এটা কেটে গেল, তাহলে 6 2 এ 12 আর এটা 12, তার মানে কি 1:1 বেরোচ্ছে, 1:1 মানে যে লাভ্যাংশটা হবে সেটা কিন্তু এদের দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে, অর্থাৎ এই উক্তিটা কিন্তু সত্য, ঠিক আছে। চলে আসছি দেখো 2 এর দাগের কোশ্চেনে, 2 এর দাগের কোশ্চেন কি বলছে দেখো 2 এর দাগের কোশ্চেন বলছে যে x সমান 2 প্লাস রুট 3 হলে x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে 2√3, ঠিক আছে। তাহলে করে দেখা যাক এটা সত্য না মিথ্যা, ঠিক আছে। তাহলে x এর মান 2 প্লাস রুট 3, এবার এটা যদি আমি ছোট করে ক্যালকুলেশন করে নেই তাহলে x হবে আমার লসাগু, তাহলে উপরে কত আসবে x স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। এবার x স্কোয়ার মানে কত, x এর মান কত 2 প্লাস রুট 3, তাহলে 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার প্লাস 1 বাই কত হবে 2 প্লাস রুট 3 হবে, তাই তো। এবার দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি এর স্কোয়ার করি a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্রে ফেলি, তাহলে a স্কোয়ার মানে 4 প্লাস 2ab মানে 2 দুগুণে 4√3 প্লাস কত হবে √3 স্কোয়ার 3 প্লাস 1 ডিভাইডেড বাই কত হয়ে গেল 2 প্লাস √3। এবার যদি খেয়াল করো 4 আর 3 7 আর 1 8, তার মানে 8 প্লাস 4√3 বাই কত হচ্ছে 2 প্লাস √3 হচ্ছে। ওপর থেকে 4 কমন নাও, কমন নিলে কত পড়ে থাকবে 2 প্লাস √3 হচ্ছে, ডিভাইডেড বাই কত আসছে 2 প্লাস √3। দেখো 2 প্লাস √3 2 প্লাস √3 কাটবে, কত উত্তর হবে 4, তাহলে এখানে উত্তর কত দিয়েছে 2√3, তাহলে উক্তিটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। চলে আসছি দেখো 3 নম্বর কোশ্চেনে, 3 নম্বর কোশ্চেনে বলছে 3 নম্বর কোশ্চেন নম্বর 3 বলছে দেখো যে 7 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 4 সেন্টিমিটার হবে। অবভিয়াসলি ভুল, কেন দেখো বহিঃস্পর্শ করেছে এইভাবে, ধরো বহিঃস্পর্শ করেছে, তার মানে এর ব্যাসার্ধ কত বলছে 7 সেন্টিমিটার, এর ব্যাসার্ধ কত বলছে 3 সেন্টিমিটার, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি করতে হবে দুটোকে যোগ করতে হবে, তার মানে 7 3 10 সেন্টিমিটার বেরোবে, কিন্তু এখানে বলছে কত না 4 সেন্টিমিটার, তাহলে উক্তিটা কিন্তু মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি আমি কোশ্চেন নম্বর 4-এ। কোশ্চেন নম্বর 4 বলছে দেখো যে থিটার মান 0 ডিগ্রির চেয়ে বড় 90 ডিগ্রির চেয়ে ছোট হলে সাইন থিটা গ্রেটার দেন কত হবে সাইন স্কোয়ার থিটা। দেখো সাময়িকভাবে যদি উক্তিটা দেখো তোমাদের কি মনে হবে যে উক্তিটা কিন্তু ভুল, কারণ কোনো কিছু সংখ্যা যদি আমি স্কোয়ার করি তাহলে সেই সংখ্যাটা কী হয় সেই সংখ্যা অরিজিনাল সংখ্যার থেকে বড় হয়, কিন্তু এখানে এই উক্তিটা কিন্তু সঠিক, কারণ তোমরা যদি টেবিলটা খেয়াল করো দেখবে সাইন 0 ডিগ্রির ওপর থেকে সাইন 90 ডিগ্রির কম পর্যন্ত যদি ভ্যালুগুলো তোমরা খেয়াল করো দেখবে সব কিন্তু ফ্র্যাকশন ভ্যালু।
ভ্যালু, মানে কি ভগ্নাংশের ভ্যালু। যেমন ধরো আমি যদি ধরে নিই সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হয় 1/2, ঠিক আছে। এবারে 1/2 এর যদি স্কোয়ার করো কত হবে 1/4, এবারে 1/2 মানে কত 0.5, আর 1/4 মানে কত 0.25, তার মানে অবভিয়াসলি এটা বড় হবে, তার মানে এই উক্তিটা কী হবে সত্য হবে, ঠিক আছে। এই উক্তিটা কী হয়ে যাবে সত্য। চলে আসছি কোশ্চেন নম্বর 5-এ, ঠিক আছে। কোশ্চেন নম্বর 5 কী বলছে দেখো, কোশ্চেন নম্বর 5 বলছে যে একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেন্টিমিটার হলে উহার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হবে। তার মানে আমাকে ব্যাসার্ধ কত বলে দিয়েছে 3 সেন্টিমিটার, তাহলে আমি ওর সমগ্রতলের ক্ষেত্রফল বের করবো। এবার তোমরা জানো যে পূর্ণগোলকের ক্ষেত্রফল বাইরের যে তলটা সমগ্রতলের ক্ষেত্রফল কত হয় 4πr², কিন্তু এখানে অর্ধগোলক থাকার জন্য অর্ধেক হয়ে যাবে, তার মানে কত হবে 2πr², ঠিক আছে। তাহলে 2πr² মানে 3-এর স্কোয়ার, 3 3 কত হবে 9, ঠিক আছে। প্লাস দেখো যখনই আমি অর্ধগোলক আঁকবো না তখন এটা তো ওপরটা বেরোলো, এইখানে একটা তল তৈরি হবে যেটা হচ্ছে বৃত্ত হবে, ঠিক আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হয় πr², তার মানে পাই গুণিতক r² মানে কত হবে 3 3 9, তাহলে দেখো 9 2 18 পাই, 18 আর 9 কত হবে 27 পাই কিন্তু হবে, কিন্তু এখানে কত বলছে 36 পাই, তার মানে এই উক্তিটা কি মিথ্যা, ঠিক আছে। তাহলে কোশ্চেন নম্বর 5 চলে গেল। কোশ্চেন নম্বর 6 বলছে দেখো অজাইব দুটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের ওপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজি হলো মধ্যমা। তাহলে অজাইব যদি করে থাকো তাহলে বুঝতেই পারছো এই উক্তিটা কী হবে 6 দাগের উক্তিটা অবভিয়াসলি কী হবে সত্য হবে, 6 দাগের উক্তি কী হবে সত্য হবে। তাহলে দেখো এ পর্যন্ত আমাদের 3 দাগের প্রশ্ন কিন্তু কমপ্লিট, ঠিক আছে। অর্থাৎ আমরা কিন্তু অলরেডি কী করলাম, আমরা অলরেডি হচ্ছে 1 নম্বরের কোশ্চেনগুলো শেষ করে ফেললাম। এবারে চলে আসবো আমরা 2 নম্বর কোশ্চেনে, তার আগে বোর্ডটা ক্লিয়ার করে নিয়ে যাও। চলে আসছি আমরা 2 নম্বরের কোশ্চেনে, দেখো 2 নম্বরের কোশ্চেন কি বলছে। ফার্স্ট যে কোশ্চেনটা বলছে 4 দাগের প্রথম কোশ্চেন যে r% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরের দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদের কথা বলছে, দেখো অঙ্কটা কীরকমভাবে করা যেতে পারে। দেখো 4 দাগের আই কি বলছে যে r% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরের দ্বিগুণ হলো। আমি মনে করে নিচ্ছি যে আসল টাকাটা আমার কাছে যে আসল টাকাটা আছে সেটা আমি পি টাকা মনে করলাম, ঠিক আছে, পি টাকা, ঠিক আছে। এবারে দেখো চক্রবৃদ্ধি সুদে বলছে, চক্রবৃদ্ধি সুদের সূত্র কি হয় পি ইন্টু 1 + r/100 সমান হচ্ছে আমাদের, মনে করো আমি এক্স ধরলাম, এক্স মানে কি, আচ্ছা কোনগুলো কি বলে দিই, এখানে পিটা হচ্ছে তোমার কি আসল টাকা, আরটা হচ্ছে সুদের হার, এনটা হচ্ছে সময়, আর এক্সটা হচ্ছে সবৃদ্ধি মূল, অর্থাৎ সুদ প্লাস হচ্ছে কি আসল, ঠিক আছে, সুদ প্লাস কি আসল। এবার যদি আমি খেয়াল করি আমি পি টাকা ধরেছি, তার মানে আমার আসল কত পি টাকা, আচ্ছা 1 + আর এর মান কত বলছে সুদের হার কত 8%, তাহলে আরই থাকলো /100 কত বলছে 8 বছরের দ্বিগুণ হচ্ছে, তাই না, তাহলে 8 বছর সব এনের মান 8 হয়ে গেল, দ্বিগুণ হচ্ছে মানে এটা কত পাচ্ছি আমি সুদ আর আসল মিলে 2p টাকা পাচ্ছি। তাহলে পি ক্যান্সেল করে দাও, ঠিক আছে। তাহলে কত বেরোলো 1 + r/100 সমান কত পেলাম 2। এবারে কি বলছে যে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে, 4 গুণ মানে কি আমি সুদ আর আসল মিলিয়ে হচ্ছে 4p টাকা পাবো। মনে করলাম আমি n বছরে হচ্ছে কি হবে 4 গুণ হবে, ঠিক আছে। তাহলে আমার সূত্র কি দাঁড়াবে p × 1 + r/100 সমান কত দাঁড়াবে 4p, কত দাঁড়াবে 4p। তাহলে p আর p কি হয়ে গেল ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো 1 + r/100 এবার দেখো 4কে আমি কি লিখতে পারি 2 এর স্কোয়ার লিখতে পারি, 4কে কি লেখা যেতে পারে 2 এর স্কোয়ার লেখা যেতে পারে। তাহলে দেখো এখান থেকে আমি এখানে করছি, দেখো কিভাবে করছি, তাহলে 1 + r/100 সমান দেখো 2 এর ভ্যালু কত বেরিয়েছিল এইটা, এবার তার স্কোয়ার মানে কি 8-এর মাথায় স্কোয়ার হবে মানে 8 2 16 হয়ে যাবে, তার মানে 1 + r/100 কত হয়ে যাবে 16। তাহলে দেখো এর মানটা কার সঙ্গে সমান হবে 16-এর সঙ্গে সমান হবে, অর্থাৎ যে টাকাটা 8 বছরের দ্বিগুণ হচ্ছিল সুদে আসলে সেই টাকাটা কত বছরে 4 গুণ হবে না 16 বছরে কিন্তু 4 গুণ হবে। এবার একটা কথা বলি, এটা কিন্তু সাধারণ একটা ধারণা, কোনো টাকা যদি চক্রবৃদ্ধি সুদে 8 বছরের দ্বিগুণ হয় তাহলে অবভিয়াসলি 16 বছরে কত গুণ হবে 16 বছরে কিন্তু 4 গুণ হবে, ঠিক আছে। তাহলে উত্তর আমাদের বেরিয়ে গেল। নেক্সট দেখো কি বলছে যে কোনো এক ব্যবসায় এর 2 দাগের কোশ্চেন, ঠিক আছে। কোনো এক ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ, তার মানে এ টাকা দিয়েছে আর বি টাকা দিয়েছে, আমি মনে করলাম বি x টাকা দিয়েছে, তাহলে এর মূলধন কি বলছে বি এর মূলধনের 1.5 গুণ, 1.5 গুণ মানে
3/2x, এই টাকাটা এ দিয়েছে। বলছে ওই ব্যবসায় বৎসরান্তে বি হচ্ছে কত টাকা পেয়েছে, বি হচ্ছে 1,500 টাকা পেয়েছে। তাহলে এ কত টাকা পাওয়া উচিত। দেখো এ আর বি এর মূলধনে যদি আমি অনুপাত বের করি কত বেরোবে, 3x/2 অনুপাত কত হবে এক্স, দেখো এক্স এক্স কাটলো, তার মানে 3:2 বেরোলো, ঠিক আছে। তার মানে মূলধনটা এই অনুপাতে ভাগ হবে। এবারে তাহলে এ কত টাকা পাবে না, দেখো বি কত টাকা পেয়েছে 1,500 টাকা, তাহলে 1,500 বাই বি এর মূলধনের হচ্ছে অনুপাত কত ছিল 2, তাহলে 2 গুণিতক কত হবে 3 হয়ে যাবে। তাহলে 2 দিয়ে কেটে দাও কত বেরোবে, 2 7 14, 2 5 10, 2 0 0। এবার গুণ করো, 3 5 15, 5 হাতে 1, 3 7 21 22, তাহলে 2250 টাকা কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে। কত উত্তর হয়ে যাবে 2250 টাকা। তাহলে এর লাভ্যাংশ কত হবে 2250 টাকা, ঠিক আছে। চলে আসছি আমরা কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3 কি বলছে দেখো, কোশ্চেন নম্বর 3 বলছে যে সমাধান না করে পি এর যে সকল মানের জন্য এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস 3x প্লাস পি ইজিক্যাল টু 0 সমীকরণের বাস্তব ও সমান বীজ আছে তা নির্ণয় করো। দেখো যে কোনো সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকতে গেলে তার একটা সূত্র হচ্ছে কি না, যদি আমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা যদি আমার অ্যাকচুয়াল হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন হয়, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এই ভ্যালুটা যদি 0 হয় তবেই কিনা ওই সমীকরণে দুটো বাস্তব আর হচ্ছে সমান বীজ থাকবে। তাহলে এখান থেকে যদি বি এর ভ্যালু কত পি মাইনাস 3, তাহলে পি মাইনাস 3 এর হোল স্কোয়ার মাইনাস 4 এর মান কত না 1, সি এর মান কত না পি সমান হচ্ছে 0। তাহলে এটা যদি আমি ভেঙে ফেলি, দেখো পি স্কোয়ার মাইনাস কত হবে 2 3 6 পি প্লাস কত হবে 9 মাইনাস 4p সমান 0। তাহলে বা পি স্কোয়ার মাইনাস 6p মাইনাস 4p মাইনাস 10p প্লাস 9 সমান কত 0। বা পি স্কোয়ার এবার 9কে ভাঙলে 9 9 হয়, 9 আর 1 যোগ করলে 10, তাহলে মাইনাস 9p মাইনাস পি প্লাস 9 সমান কত 0। বা এখান থেকে পি কমন নিলে পি মাইনাস 9 তাহলে মাইনাস 1 কমন যাবে সমান 0। এখান থেকে আমি কি পাচ্ছি যে পি মাইনাস 9 ইন্টু পি মাইনাস 1 সমান 0। দুটোর গুণফল 0 হলে একটা আলাদা আলাদা করে 0 হয়, তার মানে পি মাইনাস 9 সমান 0। তাহলে এখান থেকে পি এর মান কত পাবো 9, পি মাইনাস 1 সমান 0, তাহলে পি এর মান কত পাবো 1। তাহলে 9 অথবা 1 জন্য কিন্তু এই সমীকরণটার দুটো বাস্তব এবং সমান বীজ থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের কোশ্চেন নম্বর 3 হয়ে গেল। চলে আসবো আমরা কোশ্চেন নম্বর 4-এ, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, যে কোশ্চেনগুলো করাচ্ছি সেই কোশ্চেনগুলোর স্ক্রিনশট কিন্তু এই আমাদের এই ভিডিওর ওপরে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো কোশ্চেনগুলো করার সময়, ঠিক আছে। আর তাছাড়া তোমাদের কাছে তো হয়তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার রয়েছে, না থাকলে আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলে আসছি কোশ্চেন নম্বর 4-এ। কোশ্চেন নম্বর 4 দেখো কি বলছে। কোশ্চেন নম্বর 4 বলছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড, আবার বলছে যে ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স হলে প্রমাণ করো জেড একটি ধ্রুবক, প্রমাণ করতে বলছে। তাহলে কিভাবে প্রমাণ করা যাবে, দেখো আমি এটা করে নিতে পারি। দেখো বা এক্স সমান হচ্ছে k1 yz, যেখানে k1 একটা অশূন্য ভেদ ধ্রুবক। বা এখান থেকে আমি লিখতে পারি y সমান k2zx, যেখানে k2 একটা অশূন্য ভেদ ধ্রুবক। সমান দেখো k2 থাকলো, জেড থাকলো, এক্স সমান কত বেরিয়েছে k1 yz, ওই এক্স এর জায়গায় ভ্যালুটা বসাও, তাহলে k1 yz। এখান থেকে লিখতে পারি দেখো k1 k2 yz। বা এবারে আমার কি ছিল, দেখো ওয়াই পড়েছিল, ওয়াই লিখে ফেললাম। দেখো ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হলো, এখান থেকে কি বেরোবে জেড সমান দেখো 1/k1k2। এবার 1/k1k2 কি ধ্রুবক, তাহলে জেড সমান আমার এখান থেকে কি প্রমাণ হয়ে গেল, ধ্রুবক কিন্তু প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। চলে আসছি আমরা কোশ্চেন নম্বর 5, ঠিক আছে। কোশ্চেন নম্বর 5 কি বলছে দেখো, দুটি সদৃশগণী ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত, ঠিক আছে। তাহলে কি বলছে দুটি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 20 আর হচ্ছে 16, তাই তো। আচ্ছা 20 আর 16 যদি হয়, তাহলে আমি মনে করো, আচ্ছা কোশ্চেন নম্বর 5 মনে করলাম আমি এখানে এরকম একটা ত্রিভুজ নিয়েছি, আর এখানে মনে করো এরকম একটা ত্রিভুজ নিয়েছি, ঠিক আছে। মনে করো এটা এ বি সি, এটা মনে করো ডি ই আর এফ। মনে করছি এর পরিসীমা 20, এর পরিসীমা 16, ঠিক আছে। তাহলে দেখো যেহেতু এরা হচ্ছে
হ্যাঁ সদৃশকোণী, তাহলে আমি কি লিখতে পারি? সদৃশকোণী মানে যেটা এ বি এর সঙ্গে এই ডি সমান, তার মানে এ বি সমান সামথিং কনস্ট্যান্ট ইন্টু কত হবে ডি। সিমিলারলি বিসি সমান কত হবে? কনস্ট্যান্ট ইন্টু ইএফ। আবার এ এসি সমান হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু ডিএফ। ঠিক আছে, তাহলে যদি আমি এর পরিসীমা বের করি তাহলে কি হবে? এ বি প্লাস বিসি প্লাস এসি সমান কে গুণিতক কত হয়ে যাবে? ডি প্লাস ইএফ প্লাস হচ্ছে ডিএফ। ঠিক আছে, তাহলে এর পরিসীমা কত? 20। 20 সমান কে ইন্টু কত বেরোবে? এর পরিসীমা কত? 16। তাহলে এখান থেকে কে সমান কত বেরোবে? 20/16। 4 4 16, 4 5 20। কি এর মান কত বেরিয়ে গেল? 5/4। এবারে দেখো আমাদের একটা বাহুর দৈর্ঘ্য কত বলছে? যে 9 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। এবারে যেটাই 9 হোক না কেন তার সঙ্গে এই কেটা গুণ করলে আমি দ্বিতীয় বাহুটা পাবো। তাহলে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে? না, বাহুর দৈর্ঘ্যটা হবে 9 গুণিতক 5/4। ঠিক আছে, 9 গুণিতক কত হবে? 5/4 কিন্তু হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন যদি করা যায় 9 5 45 বাই কত হবে? 4। ঠিক আছে, 9 5 45/4, তাই তো? আচ্ছা এবার কাটাটি দেখে নিই। 4 5 20, 4 4 16, 5/4। ঠিক আছে, 9 গুণিতক কত হয়ে গেল? 5/4। আচ্ছা 9 গুণিতক কত হলো? 20 সমান কে ইন্টু, ঠিক আছে 9 গুণিতক কত হয়ে গেল? 5/4। তাহলে 9 5 45, কিন্তু এটা বেশি বেরিয়ে যাচ্ছে, কম বেরোনোর কথা। আচ্ছা কোশ্চেনটা আরেকবার ভালো করে দেখতে দাও। 20 সমান 20 সমান হচ্ছে কে ইন্টু, আচ্ছা 20 সমান 16 সেন্টিমিটার। দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা 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 দ্বিতীয় ত্রিভুজের বাহু বলেছে। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, দেখো অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? এটা অ্যাকচুয়ালি উল্টে যাবে, 4/5 হবে। ঠিক আছে, 4 বাই কত হবে? 5। 4/5, তাহলে 9 4 কত হবে? 36 বাই কত হবে? 5। 36/5, তার মানে 5 7 35, 5 2 10, 7.2 সেন্টিমিটার কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি আমরা কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6 দেখো, কোশ্চেন নম্বর 6 কি বলছে? বলছে ত্রিভুজ এবিসি এর এবিসি সমান 90 ডিগ্রি। আচ্ছা তাহলে আমি সমকোণী একটা ত্রিভুজ এঁকে নিই। এরকম একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, এ বি আর হচ্ছে সি। এই কোণটা 90 ডিগ্রি বলছে, ভালো কথা। এ বি সমান 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার হলে বিসি সমান হচ্ছে কত বলছে? 12, এটা 12। তাহলে ত্রিভুজটির পরিব্যাসার্ধ কত? পরিব্যাসার্ধ মানে কি? এই ত্রিভুজের বাইরে একটা পরিবৃত্ত আছে, তার ব্যাসার্ধ কত জিজ্ঞেস করছে। তাহলে এর বাইরে যদি আমি এরকম একটা বৃত্ত এঁকে নেই, সেটা দেখবে ব্যাসার্ধ কোনটা হবে? এই অতিভুজের অর্ধেকটাই হচ্ছে কিন্তু ওর ব্যাসার্ধ হবে। তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 12 হয়, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? √12² প্লাস 5² 12² কত? 144। 5² কত? 25। তাহলে 144 আর 25 যোগ করলে 169। 169 বর্গমূল কত? 13। তাহলে 13-র অর্ধেক হবে। 13-র অর্ধেক মানে কত? 13-র অর্ধেক মানে 6.5। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? 6.5 সেন্টিমিটার। ঠিক আছে, চলে আসছি আমরা কোশ্চেন নম্বর 7-এ। ঠিক আছে, তার আগে বোর্ডটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক, তারপরে আমরা কোশ্চেন নম্বর 7-এ চলে আসবো। ঠিক আছে, দেখো চলে আসছি কোশ্চেন নম্বর 7-এ। কোশ্চেন নম্বর 7 কি বলছে? দেখো কোশ্চেন নম্বর 7 বলছে যে ত্রিভুজ এবিসি এর এবি সমান 2a - 1 সেন্টিমিটার, এসি সমান 2√2a সেন্টিমিটার এবং বিসি সমান 2a + 1 সেন্টিমিটার হলে কোণ বিএসি এর মান কত? তাই তো, কোণ বিএসি এর মান কত? দেখো কোণ বিএসি এর মান যদি আমি বের করতে চাই, তাহলে বের করানোর এখানে একটাই পদ্ধতি আছে। আমাকে যে কোনো দুটো বাহুর বর্গটা অন্য একটা বাহুর বর্গের মানে দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান দেখাতে হবে, তাহলে ওটা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ হবে। পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ হলে আমি কোণগুলো কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এবি সমান কত বলছে? এবি সমান কত বলছে? এবি সমান বলছে 2a - 1। ঠিক আছে, আচ্ছা তারপরে তোমার বিসি সমান কত বলছে? বি সমান বলছে 2a + 1। আর তোমার এসি সমান কত বলছে? এসি সমান বলছে 2√2a। ঠিক আছে, এবারে নর্মালি যদি আমি সমকোণী ত্রিভুজ আঁকি, আমরা কিভাবে নাম দেই? এ বি
সি, তাই তো? তার মানে লম্ব আর অতিভুজ কোনটা হচ্ছে এ বি আর বিসি, বা যে কোনো দুটো ছোট, দেখো ছোট যদি বাহু আমি ধরে নিই তাহলে ছোট বাহু কোনটা কোনটা আসবে, দেখো 2a-1 আর এইটা হচ্ছে ছোট বাহু, এটা কিন্তু সব থেকে বৃহত্তম বাহু, ঠিক আছে? এটা কি হয়ে যাবে, বিসিটা সব থেকে কিন্তু আমাদের কি হয়ে যাবে, বৃহত্তম বাহু কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বিসি যদি আমাদের বৃহত্তম বাহু হয়ে যায় তাহলে আমি এ বি স্কোয়ার আগে বের করি। দেখো এ বি স্কোয়ার সমান কত বেরোবে, 2a-1 তার হোল স্কোয়ার, ঠিক আছে? এবারে 2a-1টা যদি হোল স্কোয়ার করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি ফেলা যায় এখানে, তাহলে কি বেরোবে না 4a স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 2 4a প্লাস কত হবে 1। একই রকমভাবে আমি বিসি স্কোয়ার করছি, বিসি স্কোয়ার মানে কত বেরোবে, 2a+1 তার হোল স্কোয়ার। এটাকে সূত্রে বাংলা কত আসবে, 4a স্কোয়ার প্লাস 2 2 4a প্লাস 1। একই রকমভাবে আমি কি করছি, এসি স্কোয়ার বের করছি, তাহলে এসি স্কোয়ার সমান কত বেরোবে, 2√2a তার কি হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, এটা যদি আমি হোল স্কোয়ার করি কত বেরোবে, 2 2 4 আর 4 2 8, ঠিক আছে? তাহলে 8a কিন্তু আমার হচ্ছে বেরিয়ে যাবে, ঠিক আছে? 8a। এবারে দেখো আমি যদি খেয়াল করি যে কোন কোন দুটো যোগ করলে আমার হচ্ছে তৃতীয় বাহুটা আসছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি এ বি স্কোয়ার, এই এ বি স্কোয়ার আর হচ্ছে আমি এসি স্কোয়ারকে যোগ করি তাহলে কিন্তু আমি এই বাহুটা পাচ্ছি। কেন, দেখো এটা এখানে কত বেরিয়েছে, 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1, এটাকে যোগ করো, দেখো 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 প্লাস 8a করলাম, দেখো ক্যালকুলেশন করছি, 4a স্কোয়ার পড়ে থাকলো মাইনাস 4a প্লাস 8a মানে প্লাস 4a প্লাস 1, দেখো এটাই তো আমার হচ্ছে এটা। তার মানে আমি কি পেলাম যে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান কি পেলাম, বি সি স্কোয়ার কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? অর্থাৎ এই দুটো ভূমি আর লম্ব, তার মানে ছবিটা একটু পরিবর্তন ঘটিয়ে নাও, এটাকে তুমি করো এ এ বি আর হচ্ছে এটাকে তুমি করো, আচ্ছা বিসি হচ্ছে আমার অতিভুজ হচ্ছে, তার মানে এটাকে এইভাবে নাম দাও এ বি আর হচ্ছে সি। তাহলে দেখো এ বি আমার লম্ব বা ভূমি হলো, এসি আমার হচ্ছে এটা হয়ে গেল, বিসি হচ্ছে আমার অতিভুজ হয়ে গেল। এবারে কোন কোনটা আমাকে দিয়েছে, বি এ সি কোণ, মানে এই কোণটা অবভিয়াসলি কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে উত্তর কত হয়ে গেল, 90 ডিগ্রি। চলে আসছি আমরা 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেন কি বলছে, 8 দাগের কোশ্চেন, ঠিক আছে? 8 দাগের কোশ্চেন কি বলছে, 8 দাগের কোশ্চেন বলছে যে এক্স সমান এ সেক থিটা, এক্স সমান কি বলছে, এ সেক থিটা, আর তারপরে কি বলছে, ওয়াই সমান বি ট্যান থিটা, ওয়াই সমান বি ট্যান থিটা, ঠিক আছে? হলে এক্স ও ওয়াই এর মধ্যে থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করতে বলছে। এরকম কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় কিন্তু রিপিট করতে দেখা যায়, ঠিক আছে? তাহলে কি করা যাবে না, দেখো এখান থেকে যদি আমি করি, দেখো এ ধারে গুণ আছে, এবারে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স বাই এ সমান কি হয়ে যাবে, সেক থিটা। সিমিলারলি ওয়াই বি গুণ আছে, তাহলে এবার এসে ভাগ হয়ে গেল, ওয়াই বাই ভি সমান কত হয়ে গেল, ট্যান থিটা। এবার যদি আমি উভয় পাশে স্কোয়ার করে দিই তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কত দাঁড়াবে, সেক স্কোয়ার থিটা, বা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কত দাঁড়াবে, ট্যান স্কোয়ার থিটা। এবারে এই সেক্স, এটা যদি আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটা মনে করো 2 নম্বর সমীকরণ দিলাম, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বাদ দাও, অর্থাৎ সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা করো, সমান তাহলে কত দাঁড়াবে, সেক্স স্কোয়ার থিটার মান কত, এক্স স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার, মাইনাস এটার মান কত, ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার। দেখো সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ভ্যালু কত হয়, 1 হয়, তার মানে আমি এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কত, 1। এটাই কিন্তু আমাদের থিটা বর্জিত এক্স ও ওয়াই এর মধ্যে রিলেশন বা সম্পর্ক, ঠিক আছে? তাহলে এটা চলে গেল আমাদের কোশ্চেন নম্বর 8। চলে আসছি আমরা কোশ্চেন নম্বর 9-এ, ঠিক আছে? তার আগে বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে? দেখো চলে আসছি আমরা কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9 কি বলছে, দেখো কোশ্চেন নম্বর 9 বলছে যে ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি, ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি সমান হচ্ছে √3 হলে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু কত। তাহলে দেখো এটা আমি এভাবে লিখতে পারি, ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি, এবার দেখো √3 মানে ট্যান কত ভ্যালু, √3 হয়, ট্যান 60 ডিগ্রির ভ্যালু কত হয়, √3, তাহলে ট্যান কত হয়ে যাবে, 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি থিটা প্লাস 15 ডিগ্রি সমান কত বেরোচ্ছে, 60 ডিগ্রি। তাহলে বা থিটা সমান কত বেরোবে, 60 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি উপরে গিয়ে মাইনাস 15 ডিগ্রি হয়ে গেল, থিটার মান কত হয়ে যাবে, 45 ডিগ্রি।
তাহলে এবার এখানে বসাও, সাইন কত হবে, থিটার মান 45 ডিগ্রি বেরিয়েছে, সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির ভ্যালু কত, সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, কস 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, যোগ করলে কত আসবে 2/√2। তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি যে উপরে শুধু √2, ঠিক আছে, কারণ 2 মানে √2 × √2, একটা ক্যান্সেল আউট হয়ে কত হয়ে যাবে, √2 কিন্তু হয়ে যাবে। তাহলে এটার সঠিক উত্তর কত হয়ে গেল, এটার সঠিক উত্তর হয়ে গেল তোমার হচ্ছে √2। ঠিক আছে, চলে আসছি আমরা 10-এর দাগের কোশ্চেন। 10-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো, 10-এর দাগের কোশ্চেন বলছে যে একটি গোলকের ব্যাস অপর গোলকের ব্যাসের দ্বিগুণ যদি বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান ছোট গোলকের আয়তনের সংখ্যামানের সমান হয় তবে ছোট গোলকের ব্যাসার্ধ কত। মনে করো আমার কাছে দুটো গোলক আছে, এটা বড় গোলক আর এটা ছোট গোলক। মনে করো এর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এর ব্যাসার্ধ কত স্মল আর। এবারে কি বলছে, বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয় না 4πr², তাহলে 4π বড় আর স্কোয়ার, সেটা ছোট গোলকের আয়তনের সংখ্যামানের সমান। এর আয়তনের সংখ্যামান কি হয়, আয়তন হয় 4/3πr³। তাহলে এই দুটো কি বলছে, সমান বলছে, আমি সমান করে দিলাম। তাহলে বা এখান থেকে দেখো 4 ক্যান্সেল আউট হলো, পাই ক্যান্সেল আউট হলো, এখান থেকে পাচ্ছি দেখো r² সমান r³ কত পাচ্ছি 3। এবারে কি বলছে, তবে ছোট গোলকের ব্যাসার্ধ কত, ঠিক আছে, ছোট গোলকের কি বলছে ব্যাসার্ধ কত। আচ্ছা, তার আগে বলছে দেখো একটি গোলকের ব্যাস অপর গোলকের ব্যাসের দ্বিগুণ, তার মানে এই আর এর মানটা কত, এই আর এর মানটা 2r এর সঙ্গে সমান। তাহলে আর এর জায়গায় 2r বসিয়ে দিই, তাহলে 2r² সমান কত r³/3। তাহলে বা 2r² মানে 4r² সমান r³/3। দেখো r² আর এখানে কেটে গেল দুটো, আর একটার পড়ে থাকলো, এখান থেকে r সমান 4×3 কত বেরোবে 12। তার মানে ছোট গোলকের ব্যাসার্ধ কত হয়ে গেল 12 একক। ঠিক আছে, কত হয়ে গেল 12 একক। তাহলে আমাদের কোশ্চেন নম্বর 10 কিন্তু হয়ে গেল। চলে আসছি আমরা কোশ্চেন নম্বর 11-এ। ঠিক আছে, তার আগে একটু বোর্ডটা ক্লিয়ার করে নিই, আর দুটো কোশ্চেন আমাদের বাকি আছে, দুটো কোশ্চেন করলে কিন্তু 2 নম্বরের কোশ্চেন সব কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমাদের 11 দাগের কোশ্চেন কি বলছে, দেখো 11 দাগের কোশ্চেন কি বলছে, 11 দাগের কোশ্চেন বলছে দেখো xi। 11 দাগের কোশ্চেন বলছে যে একটি আয়তঘনকের তল সংখ্যা x, তাহলে তল সংখ্যা বলছে x, তল সংখ্যা, এটা আয়তঘনকের তল কতগুলো হয়, একটা আয়তঘনকের তল কিন্তু হয় কটা 6টা তল হয়। ঠিক আছে, আয়তঘনকের তল সংখ্যা কত 6, তাহলে x এর মান কত হয়ে যাবে 6 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে বলছে ধার সংখ্যা y, ধার সংখ্যা y মানে ধার, একটা আয়তঘনকের ধার কতগুলো রয়েছে, একটা আয়তঘনের ধার যদি কল্পনা করো তুমি, তাহলে উপরে 4টে নিচে 4টে, কটা হলো 8টা, আর পাশে 4টে, মানে কটা হয়ে গেল 12টা। তাহলে ওয়াইয়ের মান হয়ে গেল 12। তারপরে বলছে কর্ণের সংখ্যা হচ্ছে p, কর্ণ। আচ্ছা, তার আগে বলছে শীর্ষবিন্দু রয়েছে, শীর্ষবিন্দু z, শীর্ষবিন্দু কটা হবে 8টা হবে অবভিয়াসলি। তারপরে বলছে দেখো কর্ণের সংখ্যা p, কর্ণের সংখ্যা কত হয়, কর্ণের সংখ্যা 4 হয়। ঠিক আছে, এবারে কিসের ভ্যালু বের করতে বলছে, x - y প্লাস জেড প্লাস পি। তাহলে ভ্যালুগুলো বসা, এক্স এর মান 6 মাইনাস ওয়াই এর মান 12 প্লাস জেড এর মান 8 প্লাস আর এর মান কত 4। ঠিক আছে, তাহলে 6 মাইনাস 12 আর এদিকে 8 4 কত হয়ে যাবে 12 প্লাস 12 মাইনাস 12 কেটে গেল 6। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, সঠিক উত্তর 6 হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি আমাদের 2 নম্বরের লাস্ট কোশ্চেনে। দেখো 2 নম্বরের লাস্ট কোশ্চেন অর্থাৎ 12 দাগের কোশ্চেন। কি বলছে 12 দাগের কোশ্চেন দেখা যাক। বলছে যদি 11 12 14 x-2 x+4 x+9 32 38 47 রাশিগুলির ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো এবং তাদের মধ্যমা 24 হলে x এর মান নির্ণয় করো। তাহলে কি কি বলছে দেখো, 11 12 14 x-2 x+4 x+9 32 38 আর কত 47, কতগুলো সংখ্যা আছে আমি গুনে নিই। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে n এর মান কত না 9টা পদ রয়েছে, 9টা পদ রয়েছে মানে এর মধ্যমানটা কততম পদ হবে, পঞ্চমতম পদ হবে। ঠিক আছে, তাহলে পঞ্চমতম পদ যদি হয় কত দেখো 1 2 3 4, এটা হচ্ছে পঞ্চমতম পদ। তার মানে x+4 এর মান কত বলছে 24 বলে দিয়েছে। তাহলে বা x সমান কত বেরোবে 24 প্লাস 4 উপরে গেলে -4, তার মানে 20। তাহলে x এর মান কত বেরিয়ে গেল, x এর মান 20, এখানে আমাদের হয়ে গেল সঠিক উত্তর। তাহলে দেখো এ পর্যন্ত আমরা কিন্তু 1 নম্বর আর 2 নম্বরের কোশ্চেন সমস্তগুলো শেষ করে ফেললাম। পরের দিন আমরা বাকি থাকা যে বড় কোশ্চেনগুলো অর্থাৎ 5 নম্বরের কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা কিন্তু এই আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন
কোশ্চেনের যে সলিউশনের সিরিজগুলো ভালোভাবে কিন্তু খেয়াল করবে। তাহলে কি হবে, যখন তুমি 17 থেকে তুমি 24 পর্যন্ত কমপ্লিট করছো মোটামুটিভাবে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, তাহলে মাঝখানে 1 বছর পরীক্ষা হয়নি, ছেড়ে দাও। তার মানে মোটামুটিভাবে তুমি 6 থেকে 7 বছরের কোশ্চেন কিন্তু করে যাচ্ছ। তাহলে এখানে এই কোশ্চেনগুলো করলে কি হবে, তোমরা একটা দেখবে একটা সিকোয়েন্স খুঁজে পাবে যে কোন চ্যাপ্টার থেকে কেমনভাবে কোশ্চেন হচ্ছে, কোন ইয়ারে কীরকম টাইপের কোশ্চেন আসছে। তাহলে 2025-এ কোন কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট বা কোন কোশ্চেনগুলো আসতে পারে কোন ধরনের, সেগুলো সম্পর্কে কিন্তু তোমরা খুব ভালোভাবে অবগত হতে পারবে। ঠিক আছে, তাহলে পরের দিন দেখা হবে অন্য এই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। আর এছাড়াও আমাদের চ্যানেলে তো অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো আসছে, সেগুলো তোমরা কন্টিনিউয়াসলি ফলো করতে থাকো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। চলো, টাটা।